এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞ, পটুয়াখালী থেকে জসিম পারভেজ এবং নোয়াখালীর হাতিয়া থেকে নাসিম শুভ এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। শুরুতেই মন্তোষ, আপনার কাছে জানতে চাই, জোয়ারের পানির চাপে মেরিন ড্রাইভ আসলে কতটা ক্ষতি হয়েছে? রোশন, বেশ সাগর কিন্তু বেশ সকাল থেকে উত্তাল রয়েছে। গত 2 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে এবং জোয়ারের যে অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ 1 থেকে 3 ফুট পর্যন্ত বিভিন্ন স্থানে জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে বলে এখানে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা ঠিক যে জায়গাটিতে আছি এখানেও কিন্তু প্রচুর জায়গায় ভাঙন তৈরি হয়েছে। আমরা কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে টেকনাফ অংশ, সেখানে কিন্তু 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং সড়কের একটি অংশ ভাঙার কারণে কিন্তু সেটি আরো যদি ভেঙে যায় সেক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে কিছু এলাকার মানুষ। এবং সেক্ষেত্রে এখন পর্যন্ত আসলে জোয়ারের পানি সেই জায়গাগুলোতে এসে আছড়ে পড়ছে এবং সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এ ব্যাপারে কিন্তু জিওটিউব বসানোর জন্য যে অর্থ সংস্থান করা দরকার সেটির চেষ্টা করা হচ্ছে। যদিও সেটি সেনাবাহিনীর নির্মাল প্রকৌশল ব্যাটালিয়ন কিন্তু এই কাজটি করে থাকে এবং অর্থ সংস্থান করে থাকে সড়ক ও জনপথ বিভাগ। সেই কাজটি কিন্তু তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন বলে কিছুক্ষণ আগে আমাদেরকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন, কক্সবাজারের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। আমরা এই মুহূর্তে শুধু মেরিন ড্রাইভ নয়, এখানে আসলে কক্সবাজার সৈকতের ভাঙনটাই আসলে বেশি দেখা দিয়েছে। আমরা সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখছি যে কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে শুরু করে শৈবাল পয়েন্ট পর্যন্ত যে দীর্ঘ অংশ, এখানে এর বাইরে কবিতা চত্বর অংশের ওপাশে যে আরো সৈকত রয়েছে, এই পুরো সৈকত জুড়ে কিন্তু 100 থেকে 150 ঝাউ গাছ ইতিমধ্যে উপড়ে পড়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে জায়গাটিতে আছি এখানেও 3টি ঝাউ গাছ আমাদের চোখের সামনেই আসলে উপড়ে পড়েছে। এবং সামনে যে একটি ক্যাফে রয়েছে সেই ক্যাফেটিও ভাঙনের উপক্রম হয়েছে এবং ক্যাফের সামনে যে ওয়াচ টাওয়ারটি রয়েছে সেটিও আমরা দেখছি যে একেবারে ভেঙে গিয়ে সাগর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এই মুহূর্তে সেটি সাগরেই পতিত হয়েছে এবং এর বাইরে এসে নারিকেল গাছ আছে, ঝাউ বাগান আছে, এগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এবং এই যে আমরা দাঁড়িয়েছি এর সামনেই কিন্তু 15 থেকে 20টি ঝাউ গাছ এক লাইনে, এগুলো কিন্তু ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এবং যে কোনো সময় আসলে জোয়ার যেহেতু রয়েছে, বড় বড় ঢেউ আসলে আছড়ে পড়ছে সাগর তীরে এবং এই যে ভাঙন সেটি বৃদ্ধি পাচ্ছে। এবং এই মুহূর্তে যে ঝাউ গাছগুলো আসলে আমার পেছনেই ঠিক রয়েছে, 15 থেকে 20টি ঝাউ গাছ, সেগুলোও যে কোনো সময় ভেঙে পড়বে বলে এখানে স্থানীয়রা আশঙ্কা করছেন। এবং এখানে যে বিদ্যুৎ লাইন রয়েছে আমরা দেখছি যে বিদ্যুৎ সংযোগ এই জায়গাটিতে বন্ধ রয়েছে এবং বিদ্যুতের খুঁটির উপর এখন পর্যন্ত দুটি ঝাউ গাছ উপড়ে পড়েছে এবং সেটি কেটে আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল রোশন, আমার কাছে সবশেষ। এবার আমরা একটু জানতে চাই কুয়াকাটার সবশেষ খবর। পটুয়াখালীতে আমাদের সহকর্মী জসিম পারভেজ আছেন। দেখছি যে এখনো বৃষ্টি হচ্ছে, এই নিম্নচাপের প্রভাবে কতগুলো জায়গা আসলে প্লাবিত হয়েছে, বিস্তারিত জানাবেন। রওশন, নিম্নচাপ এবং অমাবস্যা দুয়ের সমন্বয়ে কিন্তু উপকূলীয় অঞ্চলের সকল নদ নদী এবং সমুদ্রর পানি ফুসে উঠেছে। এখন সকাল 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু জোয়ারের পানি যে হারে গ্রামের ভিতর প্রবেশ করছে, এতে স্থানীয় যে গ্রামবাসী তাদের ভিতরে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনি জানেন যে গতকালকে আমি এখন দাঁড়িয়ে আছি কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে। বেড়িবাঁধের বাহিরের যে প্রায় 236টি পরিবার রয়েছে, প্রতি বছর এখানকার এই সকল পরিবারগুলো জোয়ারের পানিতে প্লাবিত হয় এবং ভাটায় শুকায়। এমন অবস্থায় তারা দিন অতিবাহিত করছে। যেমন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকার যে বেড়িবাঁধের বাহিরের হাজারো পরিবারের একই দশা। আমি এই লোন্দা গ্রামে ঘুরে দেখেছি এখানকার যে বসতিগুলো রয়েছে সে সকল বসতির বাড়ির উঠান এবং বাড়ির আঙিনা এবং তারা যে সবজি চাষাবাদ করেছিল, কৃষি, সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি তার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে একটি বাড়ি, অতি উঁচু একটি জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে।
কিন্তু সেই বাড়িটিও কিন্তু এখন প্রায় জোয়ারের পানিতে ছুঁই ছুঁই। এখানকার যে স্যানিটেশন ব্যবস্থা সেগুলো ভেঙে পড়েছে। এছাড়া যে সাগরের পানি বেড়ে যাওয়ায় কুয়াকাটা সংলগ্ন যে পর্যটক বিচরণে যে মেরিন ড্রাইভ সড়ক রয়েছে, সে সড়কটি কিন্তু বিধ্বস্ত হয়েছে উত্তাল ঢেউয়ের তাণ্ডবে। এছাড়া যে উপকূলীয় অঞ্চলে যে অন্যান্য এলাকায় রাঙাবালি, মৌডুবি সহ অন্যান্য চরাঞ্চল রয়েছে, সে সকল চরাঞ্চলেও কিন্তু এভাবে জোয়ারের পানিতে হানা দিচ্ছে, ডুবে ভেসে জীবনযাপন করছে সেখানকার মানুষ। এই ছিল আমার কাছে সবশেষ। নাসিম শুভ, আপনি জানাবেন যে নিম্নচাপের প্রভাবে নোয়াখালীর কি অবস্থা? রোশন, গতকাল থেকে কিন্তু নিম্নচাপ এবং অমাবস্যা এই দুটির প্রভাবে কিন্তু গতকাল সকাল থেকে নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রয়েছে হাতিয়ার সাথে সারা দেশেরই কার্যত নৌ চলাচল বন্ধ রয়েছে। আজ সকাল থেকে দু একটি ট্রলার চলাচল করলেও কিন্তু কর্তৃপক্ষ তাদের যে ফেরি এবং যে স্ট্রি ট্রাক এবং যে স্পিডবোট সেগুলো চলাচল বন্ধ রেখেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা, এবং আমার পিছনে যে দোকানগুলো রয়েছে এই বাজারেও কিন্তু গতকাল জোয়ারের পানির কারণে কিন্তু এই বাজারের বেশ কিছু দোকানও ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হাতিয়ার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে, নিজুম দ্বীপ সহ সেই নিম্নাঞ্চল গুলো কিন্তু গতকাল থেকে প্লাবিত রয়েছে, আজও কিন্তু সেগুলো প্লাবিত রয়েছে। আজ সকাল থেকেই কিন্তু নোয়াখালীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং এখন কিন্তু ভাটা চলছে। কিছুক্ষণ পরে, প্রায় ঘন্টাখানেক পরে জোয়ার আসবে, এবং সেই জোয়ার এলেই কিন্তু আসলে আজকের জোয়ারের যে পরিস্থিতি সেটি জানা যাবে। তবে গতকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হওয়ায় কিন্তু এই অঞ্চলে মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নৌ চলাচল বন্ধ থাকায় নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে ভোলা, মনপুরা এবং হাতিয়ার যে বিভিন্ন দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলোতে যাতায়াতকারী যে সকল মানুষ রয়েছে তারা কিন্তু এই চেয়ারম্যান ঘাটে অবস্থান করছেন, এবং অনেকেই তাদের জরুরি কাজেও যেতে পারছে না। তারা অপেক্ষা করছেন আসলে নদীর যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হওয়া পর্যন্ত তারা কিন্তু অপেক্ষা করছেন। এদিকে গতকাল দিনভর বৃষ্টি এবং যেই ঝড়ো বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু নোয়াখালীর অধিকাংশ এলাকারই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এবং নেটওয়ার্কের যে ব্যবস্থা সেটি অনেকটা অচল হয়ে পড়েছিল। তো গতকাল সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ বিভাগের লোকজন কিন্তু তারা রাতভর কাজ করেছে, এবং অনেক এলাকাতে কিন্তু আজ সকাল থেকে বিদ্যুৎ আসলেও এখনো বেশ কিছু এলাকা যেগুলোতে বিদ্যুতের আলো পৌঁছায়নি। তো এখন পর্যন্ত ভাটা থাকাতে নদীর অবস্থা এখনো স্বাভাবিক রয়েছে। তবে পরবর্তী বুলেটিনে আমরা দেখানোর চেষ্টা করবো জোয়ার এলে আসলে নদীর যে পরিস্থিতি হয় সেটির সবশেষ। তো এই ছিল আসলে রৌশন নোয়াখালী থেকে আমার কাছে এখন অব্দি নিম্নচাপের সবশেষ। এবার আমরা বরিশালের পরিস্থিতি জানতে চাই। জোয়ারের কারণে বরিশালের নগরীর যে নিম্নাঞ্চলের মানুষজন আছেন তাদের কি অবস্থা? রওশন, একটু জানিয়ে রাখি, নিম্নচাপ এবং পূর্ণিমার কারণে গতকাল থেকেই কিন্তু বরিশালে থেমে থেমে আবার কখনো মাঝারি আকারের বৃষ্টিপাত হয়েছে, যার কারণে বরিশালের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে নগরীর যে সড়ক রয়েছে কিংবা নগরের আশেপাশের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলছি, তারা বলছেন যে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় 20.8 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছে, এবং এ সময় বাতাসের গতিবেগও বেশ ভালো ছিল। তবে এই যে বৃষ্টির কারণে কিংবা এই জোয়ারের পানি 1 থেকে 3 ফুট উচ্চতায় প্লাবিত হওয়ার আশঙ্কা একটি রয়েছে। এবং যারা এই এলাকার মানুষ রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর উপজেলার তালতলী এলাকায়, সেখানে কিন্তু এখনো দেখছেন যে গতকালকে যে জোয়ারের পানি আসলে বাড়িঘর কিংবা নিম্ন এলাকাগুলোতে প্রবেশ করেছে, সেই পানি কিন্তু এখনো নামতে পারেনি, বা ঘরের সামনেও কিন্তু সেই পানি লক্ষ্য করা যাচ্ছে। এবং এর কারণে যারা এখানকার বাসিন্দারা রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে বেরোতে কিংবা রান্নাবান্না করতে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। এবং বিকেলের বাড়ার সাথে সাথে বিশেষ করে যখন জোয়ারের সময়টা আসে, সেই সময়টা কিন্তু এই এলাকাটি পুরোপুরি আসলে তলিয়ে যায় এবং প্লাবিত হয়, ঘরবাড়িতেও কিন্তু পানি উঠে যায়। তো এখন ভাটার সময় থাকার কারণে কিন্তু পানিটা কিছুটা নেমেছে, তবে এখনো যে নিচু জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং নগরীর যে পানি কথা যদি বলি, জোয়ারের পানিতে নগরীতে বিভিন্ন জায়গায় পানি ঢুকলেও সেগুলো কিন্তু জোয়ারের ভাটা শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সেটি আসলে নেমে যায়, যার কারণে তেমন একটা ভোগান্তিতে সৃষ্টি হয় না। তবে এই যে নদীর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কীর্তনখোলা নদী কেন্দ্রিক যে বসতবাড়ি কিংবা বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু এই জোয়ারের পানিতে এলাকাগুলো প্লাবিত হয় কিছুটা ভোগান্তিতে পড়েন। এবং তারা বলছেন যে বেড়িবাঁধটা যদি একটু উঁচু করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের এই ভোগান্তি কিছুটা হলেও দূর হবে বলে আশা করছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আবহাওয়ার সর্বশেষ আমার কাছে রওশন।